ঠিক তখনই পিয়া নিচের দিকে তাকাতেই আকাশের চোখে চোখ পড়ে তার। চোখাচোখি হয় দুজনের। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এবার পিয়ার বুকের ভিতর কেমন করে ওঠে। সে চিনতে পারে সামনের মানুষটাকে। ভুল হবার সুযোগ নেই। সেদিন জঙ্গলের ধারে সেন্সলেস হওয়ার আগে ঝাপসা মুখটা, মাঝ রাস্তায় ঘোর অন্ধকারে তার নিঃশ্বাস আছড়ে পড়েছিল তার চোখে মুখে। এই জীবনের প্রথম কোনো পুরুষের বুকে আশ্রয় পেয়েছিল সে। সে শরীরে ঘেরান, তার মাতাল চাহনি। ইস, ছি, সে কিসব ভাবছে। নিজেকে বেয়াদব আখ্যা দিয়ে পিয়া তড়িঘড়ি করে রেলিং থেকে সরে যায়। বুক ধুকপুক করতে থাকে। না, এটা কিভাবে সম্ভব? এমন হচ্ছে কেন তার সাথে? এই খিটখিটে লোকটার সামনে এলেই এমন হয় আশ্চর্য। আকাশ ধীরে চোখ সরায়, স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে আসে। আকাশ ব্যাগগুলো নামিয়ে নিজের রুমের দরজা খুলে ঢুকে। দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেমন একটা ঢিপ ঢিপ শব্দ হচ্ছে না। ব্যাগগুলো বিছানার পাশে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পাশের বারান্দাটা, ওটাই পিয়ার রুম, পর্দা টানা। নিজের রুমে পিয়া দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের বইটা কখন যে মেঝেতে পড়ে গেছে সে খেয়ালই করেনি। বুকে ধুকপুকানি এখনো থামেনি। এই লোকটাকে দেখে আর ওলটপালট অবস্থা হয় কেন? এই চিন্তাতে সে মরে যাচ্ছে যেন। নিজেকে সামনে নিয়ে সে টেবিলের কাছে গিয়ে বসে। খাতা খুলে কলম হাতে নেয়। কয়েকটা অঙ্ক লেখা কেটে দেয়, আবার লেখে। না, কিছুতেই মন বসছে না পড়ায়। হঠাৎ দরজার ওপাশ থেকে হালকা একটা শব্দ আসে। করিডোরে পায়ের শব্দে পিয়া এবার চমকে ওঠে। হাতের কলম থেমে যায়। ঠিক তখনই দরজা নক করার শব্দ হলো। টুকটুক। পিয়া কাপা গলায় প্রশ্ন করে। "কে?" বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে। "আমি।" পিয়া ঠায় দাঁড়িয়ে রইল। "আমিটা আবার কে?" আকাশ বিরক্ত হয়। তার কণ্ঠ এই মেয়ে চেনে না নাকি? তাছাড়া জানেই তো কটেজে একমাত্র এখন সেই আছে। অযথা কে কে করার মানে কি? প্রিয়া স্পষ্ট বুঝতে পারে বাইরে আকাশ দাঁড়িয়ে আছে। তার বুকটা তার বুকটা আরো জোরে ধুকপুক করছে যেন। সে উঠে দরজার দিকে এগোয়, কিন্তু খোলে না। প্রিয়া স্পষ্ট বুঝতে পারছে বাইরে আকাশে দাঁড়িয়ে আছে। তার বুকটা আরো জোরে ধুকপুক করছে যেন। সে উঠে দরজার দিকে এগোয়, কিন্তু খোলে না। "কিছু বলবেন?" কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। "দরজা না খুলে কি ধরনের বেয়াদবি?" প্রিয়া এবার দরজা খুলে দেয়। "বলুন।" আকাশ ভুরু বাঁকিয়ে তাকিয়ে রয়। মেয়েটা আস্ত বেয়াদব। কেমন কাট কাট করে জিজ্ঞেস করে, "বলুন।" আশ্চর্য। গম্ভীর গলায় বলে, "তিরিং এর স্বভাব আছে, তা তো আগেই টের পেয়েছি। একা একা বের হবে না এখান থেকে।" আকাশের কথা 2 পা তেড়ে আসে প্রিয়া। কোমরে 2 হাত রেখে মুখে একরাশ রাগ এনে বলে, "কে তিরিং বিরিং করে? কখন করলাম? এমনি এক কথা বলবেন না। মহা বেয়াদব মেয়ে তো। তেড়ে আসছো কার দিকে? পিছিয়ে দাঁড়াও।" "দাঁড়াবো না। আমার পা আমার সিদ্ধান্ত।" "সিদ্ধান্ত? তোমার পা কেটে হাতে ধরিয়ে দেব।" তখন 2 পা 2 হাতে নিয়ে তাদের নিজের সিদ্ধান্তের ডিকশনারিতে বাংলা অনুবাদ করে বুঝিও। রাবিশ। আকাশের ধমকে আবার হুড়মুড় করে পিছিয়ে এলো পিয়া। "যা বললাম কানে ঢুকিয়ে নাও ভালো করে। কিছুই হলে সে দায় আমার ঘাড়ে এসে পড়বে। এ এরিয়া যখন আমার আন্ডারে, সো অযথা ঝামেলা না বাড়াতে চাইলেই ভালো হবে। রুমমেট থাকবে।" আকাশ পিয়াকে আরো কিছু বলার জন্য সুযোগ না দিয়ে গটগট করে চলে যায়। আস্ত রাক্ষস একটা। দেখতে হিরো হিরো হলে কি হবে, মন থেকে পুরো ভিলেন। বিড়বিড় করতে করতে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। পিয়ারা নতুন কটেজে এসেছে 7 দিন হয়ে গেছে। তার পরীক্ষার আর মাত্র 12 দিন বাকি আছে। পিয়া পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত। সেই যে প্রথম দিন এসেছিল, এর মধ্যে আর একদিনও কটেজ থেকে বের হওয়া হয়নি। বাকি রুমের মালিকানরা অনেক আগে চলে এসেছে। সকাল সকাল সবাই যার যার মতো অফিসের কাজে বেরিয়ে যায়। শিয়া বেরিয়ে যাওয়ার পর কটেজ পুরো একা থাকে প্রিয়া। তাই আরো বের হওয়া হয় না কোথাও। প্রথম দিনের বক্তব্য অনুযায়ী মোটেও ঘর বারান্দা নিজের মতো সাজাতে পারেনি। পারতই কিভাবে? বই রেখে ওঠার সময় পেলে তবে তো বাকি কাজ। টানা পড়তে পড়তে ঘাড় কোমর ব্যথা করছে তার। ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। সবার ফিরতে এখনো অনেক দেরি। খিদেও পেয়েছে এই অসময়ে। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুমের বাইরে। যথারীতি সবার রুমের লক করা। নিচের আলো জ্বালানো হয়নি এক্ষুনি। সে বুঝতে পারল বউ এখনো আসেনি রাতের রান্না করতে। রাতের ডিনার তাদের একসাথে করার কথা থাকলেও ও আসার একদিনও কেউ একসাথে কোনো বেলায় খাবারই খেতে পারেনি। এত ব্যস্ত সময় একসাথে আর খাবে কি? খাওয়ার সময় পাচ্ছে কি না এটাই সন্দেহ। কি মনে করে পিয়াজ নিচে নেমে এলো।
দোতলা থেকে এতটা অন্ধকার না লাগলেও নিচে নামার পর ভালোই অন্ধকার লাগলো আশেপাশে। অদূরে তাদের বাকি কটেজগুলো থেকে কোনো কোনো আলো জ্বলেনি এখনো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলো সে। জায়গাটা দারুণ সুন্দর, ছোট্ট একটা লেকের মতো। লেকের সামনের সাইজে ফাঁকা, একটু দূরেই বোধহয় খাদ। বোঝা গেল তারই সমতল থেকে অনেকটা উঁচুতে আছে আর কে। দূরে সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের ছায়া এসে পড়ছে লেকের পানিতে। অপূর্ব দৃশ্য। নিশ্চয়ই সকালে সূর্য ওঠার সময় আরো রোমাঞ্চকর লাগে। প্রিয়া ঠিক করে নিল কাল ভোরে আসবে একবার এই জায়গায়। একটা পাথরের উপর বসলো সে। লেকের পানিতে পা ভিজিয়ে এত শান্তি লাগছে তার। ফোনে একটা গান চালিয়ে গুনগুন করে গলা মেলাতে লাগলো প্রিয়া। ভাইয়া, আমি কটেজে ফিরছি তাহলে। বাকি হিসাবটা মিলিয়ে তুমি চলে এসো। আমি রিয়ানদের বলে দিয়েছি আজকে কাজ দ্রুতই শেষ হবে। বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই। আমার গা চিটচিট করছে। রুমে ফিরে শাওয়ার না নিলেই নয়। বেশ, তুই যা, আমি বাকিটা সামলে আসছি। অয়নের সাথে কথা শেষ করে আকাশ বাইক নিয়ে বেরিয়ে এলো। প্রচন্ড গরম পড়েছে। কন্ট্রাকশনের সাইডে সারাটা দিন একদম অসহ্য লাগছে তার। এখানে আসার পর থেকে শ্বাস ফেলার সময় অবধি পাচ্ছেন না তারা কেউ। খুব ইচ্ছে হচ্ছে বাবা সাথে নিয়ে এসে কয়েকটা দিন দায়িত্ব নিতে। বুঝুক, শহরে বসে দায়িত্ব নেওয়া, কামান্ডো দেওয়া আর এরকম প্রত্যন্ত এলাকার পাহাড়ের উপর বসে দায়িত্ব নেওয়া কি পার্থক্য। বোনটার জন্মদিন সামনে, এর মধ্যে সে আর অয়ন একবারও বাড়ি না ফিরলেই নয়। আকাশ কটেজে ফিরে রুমে দিকে এগোলো। নিচতলার মেন দরজা খোলা। কেউ কি এসেছে? দোতলায় তাকালো। না, কোনো লাইট তো জ্বলছে না। নিজের রুমে চাবি নিবে দিতেই পাশের রুমে তাকালো। রুমের ভিতরে আলো জ্বলছে। যাক, প্রিয়া তাহলে রুমেই আছে। আকাশে খুব ইচ্ছে হলো রুমটাতে নক করতে, মেয়েটাকে এক নজর দেখতে। পাশাপাশি রুমে থেকে মেয়েটার সাথে তার 5 দিন হলো দেখা হয় না। সে নিজেও ব্যস্ত থাকে। রাত 2টা 3টায় ফেরে। মেয়েটা সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত। দীর্ঘশ্বাস নিয়ে রুমে ঢুকে গেল সে। ফোন আর হাতের মানিব্যাগটা বিছানায় ঠের দিয়ে তোয়ালে হাতে বাথরুমে ঢুকে গেল। মাথাটা টনটন করছে। একটা লম্বা শাওয়ার না নেওয়া পর্যন্ত হচ্ছে না। ফোনের টুংটাং শব্দ করে সুইচ অফ হতেই পিয়ার ধ্যান ভাঙলো। চট করে আশেপাশে তাকালো। সর্বনাশ! পুরো ঘুটঘুটে অন্ধকার চারপাশে। কোন ঘরে যে সে এতক্ষণ এখানে বসেছিল খোদাই জানে। ফোনে চাপাচাপি করতে লাভ হলো না, চার্জ নেই। বোঝা যাচ্ছে এতক্ষণ ট্রেন না পেলেও হুট করে দারুণ ভয় করছে তার। গুটি গুটি পায়ে হাঁটা ধরলো কটেজের দিকে। বারবার মনে হচ্ছে কেউ একটা তার সাথে আসছে। যদিও সে জানে এটা সম্পূর্ণ তার মনের ভুল। তবুও এই জঙ্গলের মধ্যে ভূত না থাকুক, মানুষকে তো বিশ্বাস নেই। কটেজ অনেকটা কাছে চলে এসেছে সে। হঠাৎই একটা কাঠবিড়ালি তার পাশ দিয়ে দৌড় দিল। শুকনো পাতার উপর মসমস শব্দতে পিয়া চিৎকার করে কটেজের দিকে দৌড় দিল। আগো, আল্লাহ, এবারের মতো বাঁচাও। এ জীবনে আর কোনোদিন পাকনামি করব না। আর যা যা দোয়া কালাম জানি বিড়বিড় করতে করতে ছুটে এসে রুমে ঢুকে পড়ল সে। রুম লক করে বিছানা লাফিয়ে মুখ গুজে শুয়ে রইল বিছানায়। ভয়ে হাত পা এখনো কাঁপাকাঁপি করছে তার। আকাশ শাওয়ার নিয়ে বের হলো বাথরুম থেকে। কোমরে একটা তোয়ালে পেছানো। বিছানার দিকে তাকাতে চমকে ভুরুকুচকে নিল সে। এদিকে দরজা লক করার শব্দে লাফিয়ে উঠে বসেছে পিয়া। আকাশ ততক্ষণে এসে বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। আকাশকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল পিয়া। চিৎকার করে উঠল। আকাশ দ্রুত গিয়ে মুখ চেপে ধরল তার। এই মেজাজ কেন? চুপ! পিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আকাশের দিকে। মুখ চেপে ধরা শব্দ করছে। আকাশ সবে শাওয়ার নিয়ে বের হওয়ায় গা ভালো করে এখনো মোছা হয়নি। উদাম শরীরে বেয়ে গড়িয়ে পানি পড়ছে। মাথা ভেজা, চুল থেকে পানি এসে পিয়ার চোখে মুখে পড়ছে। পিয়ার দম বন্ধ হয়ে আসছে। যতটা না আকাশ মুখ চেপে ধরার কারণে, তার থেকে বেশি লোকটা তো কাছাকাছি আসার কারণে। পিয়ার গলা শুকিয়ে আসছে। কি ব্যবহার করছে লোকটা? শরীর থেকে কেমন চকলেট চকলেট ঘ্রাণ নাকে এসে লাগছে। চিরাচরিত চকলেটের ঘ্রাণ নয়, কেমন যেন নেশা নেশা ধরে যাচ্ছে এক নিমেষেই। পিয়া ছলছল চোখে তাকালো আকাশের দিকে। কপাল গড়িয়ে পানি পড়ছে কানের পাশ দিয়ে। পুরো মুখ ভেজা, গলার অ্যাডোমেস অ্যাপেলের উপর পানি চিকচিক করছে। ছেলে মানুষ কেন এত সুন্দর হবে, আজব তো। নিজেকে ধমক দিল পিয়া। এমন সময় সে এমন বেহায়ের মতো ছেলেটার শরীরে আকর্ষণে মজেছে। ছি!
আকাশে তো কাছে দুজনে অস্তিত্ব টের পেয়ে ছিটকে দূরে সরে এলো। হাত বাড়িয়ে শার্ট আর প্যান্ট হাতে নিয়ে পিয়া কিছু বলার আগে এক সাইডে গিয়ে দ্রুত পরে হাতে পরে নিল। পিয়া নিজের মুখ হাত চাপা দিয়ে থ হয়ে বসে আছে। দারুণ চমকে গেছে সে। তোয়ালে চেয়ারে ঢিল দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে বিছানার কিনারে পিয়ার সামনে দাঁড়ালো সে। পিয়া এবার যেন হুঁশে ফিরল। লাফ দিয়ে নামলো বিছানা থেকে। মুখোমুখি চোখ গরম করে দাঁড়ালো আকাশের সামনে। কোমরে হাত রেখে দাঁত কিরিমিরি করে প্রশ্ন করলো, আপনার কি মাথায় সমস্যা আছে? আকাশ চোখ কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটা বলে কি তার সমস্যা আছে কি? এটা না, এটা জিজ্ঞেস করছে। আকাশ কিছু বলার আগে আবার পিয়া বলে উঠল, কি হলো, চুপ করে আছেন কেন? কমন সেন্স নেই কেন? আকাশ এবার ধমকে উঠল, মহা বেয়াদব মেয়ে তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা শেখায়নি? খবরদার, বাবা মা তুলবেন না। কে বেয়াদব, কাকে বেয়াদব বলছেন? অশুভ তো আপনি। আপনাকে শেখায়নি কেউ কিছু? একটা থাপ্পড় মারবো বেয়াদব। পিয়া থামলো না মোটেই, বরং আরো রেগে গেল। আশ্চর্য, রুমে নক না করে ঢুকলেন আপনি, আর ধমকাচ্ছেন আমাকে? চরিত্রে ঠিক নেই অথচ দোষ দিচ্ছেন আমাকে। লজ্জা করে না? আকাশ ভেবে পেল না মেয়েটা এত বেয়াক্কেল কেন। সে ঢুকেছে ওর রুমে, নাকি ও হুট করে এসে সোজা বিছানা দখল করে শুয়েছিল এতক্ষণ? কড়া গলায় বলো, না তো করে না, একদম করে না। কারণ তুমি ভুল রুমে তুমি ঢুকেছো, আমি না। প্রিয়া চমকে গিয়ে এদিক ওদিক তাকালো শুরু করলো, হায় হায়, তাই তো। এটা তো তার নিজের রুম না। ভালো করে খেয়াল করে বুঝলো এটা আসলে আকাশের রুম। দৌড়ে ভুল করে রুমে ঢুকে পড়েছে, তাড়াহুড়া করে খেয়ালই করেনি। এবার কি হবে? সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কি হলো, এখন চুপ কেন? কি যেন বললে? আমি কি? ও চরিত্রহীন। প্রিয়া মাথা নিচু করে নিল। লোকটা দারুণ রেগে গেছে, কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। মেয়েটার চোখ লাল হয়ে আছে। প্রিয়া ঢোক গেলে আকাশ ততক্ষণে তার দিকে এগিয়ে এসে অনেকটা, আপনি এগোচ্ছেন কেন? দূরে সরুন, ভুল হয়েছে আমার। আকাশ ছড়ল না, বরং আরো এক পা করে এগোতে থাকে প্রিয়ার দিকে। চরিত্রহীনরা যা যা করে আমি যদি এখন তাই করি তখন? আকাশের কণ্ঠ আগের চেয়ে আরো অন্যরকম শোনাচ্ছে, কেমন একটা রাগ আর মাতাল করা কণ্ঠে মিশ্রণ যেন। আমি কিন্তু চিৎকার করব, সবাইকে ডাকবো। আকাশ এবার বাঁকা আসলো, হাঁকি সরে পড়ল, কিন্তু কটেজে তো আপাতত তুমি আর আমি ছাড়া কেউ নেই। পিয়া পেছাতে পেছাতে দেওয়ালে ধাক্কা গেল, ঘাড় ঘুরিয়ে বুঝলো আর পেছাবার রাস্তা নেই। আবার এগোচ্ছেন আপনি? আকাশ মাতাল চাহনি দিল পিয়ার দিকে। ধক করে উঠল তার বুকের ভেতর। মেয়েটা ঘেমে নিয়ে একাকার। এসির মধ্যেও মেয়েটা ঘামছে, রীতিমতো হাঁপাচ্ছে যেন। আকাশ শেষ এক পা এগিয়ে গেল, একদম পিয়ার শরীর ছুঁই ছুঁই অবস্থা। বাম হাত পিয়ার মাথার কাছে দেওয়ালে রাখলো, ঝুলিয়ে এলো তার মুখের দিকে। আবারও আরো হাঁকি সরে বলল, আরে হাঁপাচ্ছ কেন, ঘামছো? এক্ষুনি এত উত্তেজিত হলে চলে? আকাশের শ্বাস এসে পড়ছে পিয়ার মুখে, গরম বাতাসে সে কেঁপে কেঁপে উঠছে এবার। ধুকপুকানি বেড়ে গেছে ও কেন? ইস, এই লোকটা এমন কাছে এলেই একটা অসহ্য ঘেরান এসে নাকে লাগে। ঘেরানটা ড্রাগ নাকি? আশ্চর্য, না হলে সে হাত পায়ে বল পায় না কেন? আকাশের হাত শার্টের বোতাম ছোঁয়াতেই পিয়া আবার চমকে উঠল, মৃদু চিৎকার দিয়ে উঠল, সরুন বলছি। আরে আপনি শার্টের বোতাম খুলছেন কেন? আকাশ ততক্ষণে উপরে দুটো বোতাম খুলে ফেলল। মেয়েটাকে বলছে ঠিকই, কিন্তু এবার খেয়াল করলো সে নিজের ঘেমে গেছে এবং বুকের বাঁ পাশটা রীতিমতো কেউ হাতুড়ি পিটাচ্ছে। মেয়েটার বুকের কাছে তার মুখ এনে অপর নিঃশ্বাসের গরমে বাতাস অনুভব করতে পারছে। আকাশ নিজেকে কি কন্ট্রোল করতে পারছে নাকি? সে এভাবে এত করে যাচ্ছে কেন মেয়েটার? নিজেকে চিনতে পারছে না সে। মুখটা এবার মেয়েটার কানের কাছে নিয়ে গেল, ফিসফিস করে বলল, ছুঁয়েছি আমি। ছোঁয়ার আগেই তো চরিত্রহীন বদনাম দিচ্ছ, তাহলে কিচ্ছু না করে বদনাম কেন নিব? লেট মি ফিল ইউ হোয়াট ইজ কল্ড ক্যারেক্টারলেস অ্যান্ড দ্য ফিলিং অফ মাই টাচ। আকাশের কণ্ঠে ছিল একটা। পিয়ার শিরদাঁড়া বেয়ে শরীরে একটা শীতল স্বরে বয়ে গেল। শরীর ঘেমে ভিজে জবতব হয়ে গেছে। লোকটা চোখে চোখ রেখে তাকিয়ে আছে। শরীর শিরশির করছে কেন?
লোকটা তো তাকে সত্যি স্পর্শ করেনি। আকাশ দিক বিদিক শূন্য হয়ে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। মেয়েটার চোখের পাতা কাঁপছে, ঠোঁট বারবার কামড়েছে যথাযথ স্বভাবত। গোলাপি ঠোঁটখানা ভিজে চিকচিক করছে। তসর দিকে তাকাচ্ছে না এখন। নাকের পাটা ফুলাচ্ছে, কেড়ে ফেলতে চাচ্ছে বোধ হয়। না চাইতেও চোখ দুটো আরেকটু নিচের দিকে গেল। মেয়েটার গলায় ওড়না নেই। বিছানা থেকে ওঠার সময় এতটা চমকে গেছিল, আর রেগে তেড়ে এসেছিল গায়ে ওড়নাটা যে মেঝেতে পড়ে গেছে খেয়ালই করেনি। প্রিয়া তখনও দেওয়ালের সেটে দাঁড়িয়ে আছে। খেয়াল করলো তার ওড়নাখানার সামনে মেঝেতে। নিজের দিকে একবার তাকালো। বুকের উপর ওড়না নেই। লজ্জায় লাল হয়ে গেল তার মুখ। এতক্ষণ তার মানে এভাবে ছিল সে? ইস, কি লজ্জা! এখন মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাচ্ছে। আকাশ পেছনে ফিরল না, অস্বাভাবিক গলায় বলল, গেট আউট। প্রিয়া কাপা হাতে ওড়নাটা তুলে নিল। আকাশের দিকে ফিরল, চোখ না তুলে বলতে গেল, আপনি, আই সেভ লিভ, জাস্ট গেট আউট ফরম হেয়ার। হিয়া আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ছুটে বেরিয়ে আসলো এক দৌড়ে। নিজের রুমে ঢুকে তাকালো। ভিতরটা খট করে দরজা আটকে বসে পড়ল। কয়েক মিনিট আগের ঘটনাগুলো ভেসে উঠতে লাগলো চোখের সামনে। ইস, কি লজ্জা! দু হাতে মুখ ঢেকে ফেলল সে। আকাশ থ মেরে বসে আছে বিছানায়। একটু আগে করা নিজের কর্মকাণ্ডের জন্য অবাক হচ্ছে সে। কি করলো সে এটা? কেন করলো? বুকের বাঁ পাশের শব্দটা কমেনি একদম এখন অবধি, বরং যতবার থামাতে চাচ্ছে ততবারই মেয়েটার মুখ ভেসে আসছে, ততবারই দ্বিগুণ শব্দ হচ্ছে আগে থেকে। এসি রুমও দরদর করে ঘামছে এখনো সে। হাত বাড়িয়ে টেবিল থেকে পানি ঢেলে নিল। ধক ধক করে পানির গ্লাস ফাঁকা করে ফেলল নিমেষেই। রাতুল কি তাহলে ঠিকই বলেছে? প্রেমে পড়েছে সে? গা এলিয়ে দিল বিছানায়। দু হাতে কপাল চেপে ধরল সে। সিলিং এর দিকে তাকিয়ে রইল। শেষমেশ একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ল সে। মেয়েটা 18 হয়েছে কিনা খোদাই জানে। তার 27-এর মেয়ে আশেপাশে জীবনে রেখে গুনে গুনে 9-10 বছরের ছোট মেয়ের প্রেমে পড়ল শেষমেশ আকাশ এহনাজ চৌধুরী। I can't believe this. No, no, impossible. It is not love. It is just attraction. এভাবে কখনো কোনো মেয়ে কাছে আসেনি, তাই হয়তো এমন ফিল হচ্ছে। নিজে বিড়বিড় করে নিজেকে বোঝাতে লাগলো। আকাশ, উফ, মনটা তো অন্য কথা বলছে। মনটা বলছে মেয়েটা কাছে আসে এমনটা হচ্ছে না, বরং বিষয়টা উল্টো। সেই মেয়েটাকে কাছে চাইছে, সর্বক্ষণ চোখের সামনে দেখতে চাচ্ছে। তার হাত ধরে যাচ্ছে। হাত বাড়িয়ে ফোন হাতে নিল। কল করলো রাতুলকে। 2বার রিং হতে কল তুললো রাতুল। কোথায় তোরা? ফিরছিস? কেন? রাতুল, সামথিং ইজ হ্যাপেন। আকাশের কণ্ঠ কেমন জানি শোনাচ্ছে। আকাশ ইউনাস কখনো এমন টোনে কথা বলে না, এমন টোনে কথা বলে না। তাদের বন্ধুদের সাথে তো আর নয়। চিন্তিত গলা জিজ্ঞেস করলো, এই আকাশ, সবকিছু ঠিক আছে? কি হয়েছে? তোরা ফের বলছে। আমি, রাকিব আর রিদওয়ান 2 মিনিটের কটেজে ঢুকছে। রিয়ান আর অয়ন ভাই একটু পর আসছে। কিছুক্ষণের মধ্যে গাড়ির শব্দ থামলো কটেজের সামনে। রাতুলরা 3জনই নেমে এলো। দোতলায় উঠে গেল দ্রুত। দরজা নক করতে ভেতর থেকে শব্দ পাওয়া গেল আকাশের। খোলা আছে, আয়। হুড়মুড় করে ঢুকে গেল 3জন। লাফিয়ে এসে বিছানায় এলোমেলোভাবে বসে পড়ল। অন্য তিন অন্যদিন হলে আকাশ দারুণ বিরক্ত হতো, কিন্তু আজ হতে ইচ্ছে হচ্ছে না। একবার সবার চিন্তিত মুখের দিকে এক এক করে তাকালো, পিছিয়ে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। হাত দুটো ভাঁজ করলো বুকের উপর। মুখটা বরাবরের মতো গম্ভীর আর ভুরু কুঁচকে সিলিং এর দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক এম ইজ লাভ। 3জন ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল। এমন একটা কথা আকাশের মুখ থেকে তোরা এক্সপেক্ট করেননি? না, একদমই করেনি। কখনো শুনবে এমন ধারণাও ছিল না ওদের। টানা কয়েক সেকেন্ড হা করে হতবিলম্ব হয়ে তাকিয়ে আছে ওরা আকাশের দিকে। সর্বপ্রথম এবার চিৎকারটা দিল রাতুল। লাফিয়ে উঠল 2 হাত তালি দিয়ে। আমি জানতাম, হে হে, আমি জানতাম মিস্টার আকানে উন্নাস চৌধুরী। এত সহজ না আমার চোখ ফাঁকি দেওয়া। ল্যাংটা খালে দোস্ত তুই আমার, তোর মতি গতি বুঝবো না আমি? বাকি এখনো আকাশের কথা বোধহয় বুঝে উঠতে পারছে না। ওরা ঘুরে আছে এখনো। রাতুল এবার ওদের 2 হাত ঝাঁকি দিয়ে উঠল। দেখছিস, বলছিলাম না?
রাকিব, তোকে সেদিন রাতের কথা বলেছিলাম, মনে আছে? তোরা তো এটাও বিশ্বাস করলি না আমার কথা। ও মামা বহুত আগে কটরা খাইয়াছে, প্রথম দেখাইতেছে। না হলে ভাব, আকাশে ওনার চৌধুরী কিনে একটা বাচ্চা মেয়ের বাসার সামনে মাঝরাতে গিয়ে বসে থাকে। বলেছিলাম আমি। বাকি দুজনও এবার ঘর থেকে বেরিয়ে হৈ হৈ করে উঠল, লাফিয়ে আবার আসলো আকাশের বিছানায় ওর কাছে। দোস্ত, উই ক্যান্ট বিলিভ, মাই গড, সত্যি ফেসে গেছিলাম মামা। রাকিব দাঁত বের করে হেসে উঠল। আকাশ কিছু বলছে না, নির্বিকার তাকিয়ে আছে বেয়াদিগুলোর দিকে। সে জানতো ওরা এমনই রিয়াকশন দিবে, এবং এটা নিয়ে এখন রোজ উঠতে বসতে টিস করবে তাকে। তিনজনই একে অপরের উপর গড়িয়ে পড়তে হাসতে হাসতে। আকাশ ধমক দিল ওদের, থামবি তোরা? বিষয়টা এতটাও, মেয়েটা আমাকে ভালোবাসবে কেন? আকাশের এহেন কথায় বাকি তিনজন যেন আসমান থেকে ঠাস করে মাটিতে পড়ল। এ আবার কি কথা? আকাশে উনাস ভালোবাসে অথচ মেয়েটা বাসে না, বাসবে না, এটা সম্ভব? আকাশের মাথায় গেছে প্রেমে পড়ে। রাতুল কপাল চাপড়ে উঠল। তুই কি প্রেমে পড়ে পাগল হয়েছিস আকাশ? তোকে ভালোবাসবে না, এটা সম্ভব? তুই ডাকলে মেয়েরা মৌমাছির মতো ছুটে আসে। তোর যা পার্সোনালিটি, মাঝে মধ্যে নিজের জন্য আফসোস হয় কেন মেয়ে হয়ে জন্মালাম না। রাকিব বুক বাঁকালো রাতুলের দিকে। শালাগে কোথাকার! রাতুল কটমট করে তাকালো রাকিবের দিকে। উল্টাপাল্টা কথায় আকাশ বিরক্ত হয়। ছেলেগুলো অযথা বেশি কথা বলে। দেখ, প্রথমত মেয়েটা বাকি মেয়েদের মতো নয়, একদম নয়। আর তার জন্য এই আকাশে ওনার চৌধুরী মেয়েটার প্রেমে পড়েছে। ইম্যাচিউর অনেক। ভালোবাসা ও কি বোঝে এখন? রাকিবের চোখে মুখে কপট গম্ভীরতা আনে। আকাশের দিকে সিরাজ ভঙ্গিতে তাকায়। এখানকার মেয়ে সম্পর্কে তোর আইডিয়া আছে আকাশ? এখানকার মেয়েরা নিজেরা ফিডার খাওয়ার বয়সে দেখবি ছেলেদের উম উম আকাশ চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে তাকায় রাকিবের দিকে। কথাবার্তা সামলে বল রাকিব, মেয়েদের রিসপেক্ট করে রেখে কথা বল। সবাই একরকম হয় না, ভুলে যাস না। তাছাড়া পিয়া মোটেই সেই ক্যারেক্টারে মেয়ে নয়, কোনো দিক দিয়েই নয়। এবার আরেক দফা চমকে ওঠে রাকিব আর রেদওয়ান। প্রিয়া? প্রিয়া মানে কি? দুজন দুজনের দিকে ফট করে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। প্রিয়া তো শিয়ার বোন। এখানে আসার পর একদিনও দেখা হয়েছিল মেয়েটার সাথে? তেমন কথাও হয়নি। ইনোসেন্টলি তার আর রেদওয়ানের সাথে দেখা হয়। শিয়া পরিচয় করিয়ে দিলে মেয়েটা জাস্ট সালাম দেয়, ওরা উত্তর নেয়। ব্যাস, এই অবধি। দারুণ মিষ্টি একটা মেয়ে, পুতুল টাইপের। এর মধ্যে আকাশ এই মেয়েটা প্রেমে পড়লো কিভাবে? মাথার উপর দিয়ে যা যাচ্ছে তোদের। দুজন আবার তাকালো রাতুলের দিকে। সে অবাক হয়নি, হাসছে সে। রাকিব হাত দিয়ে পাশের রুমের দিকে ইশারা করলো। রাতুল উপর নিচ মাথা ঝাঁকালো। রাকিব, রেদওয়ান পারলে এবার ওদের গলা টিপে ধরে। রেদওয়ান হতাশ গলা চিৎকার করে উঠল, কি রে ভাই, এত বড় কাহিনী জানাসনি মানে? শিয়ার বোনের প্রেমে উল্টো পড়ে গেলি তাই বলে? তার সাথে গলা মেলালো রাকিবও। এগিয়ে সরে বলে উঠল, তোর বড় ভাইয়া পিয়ার বড় বোনের ওপর দিওয়ানা হয়ে দেবদাস হয়ে বসে আছে আজ এতগুলো বছর। সেম কটেজে নিলাম প্ল্যান করে ওদের জন্য, তাও এখনো কিছু সমাধান করতে পারলাম না। আর তুই শালা ওরই ছোট বোনের উপর দিওয়ানা হইলা? বাহ বাহ, তোমার বিচার। আকাশ চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। জানালার পাশে গিয়ে পকেটে হাত গুজে বাইরে তাকালো। গম্ভীর গলায় বলল, এটার জন্য তোদের ডেকেছি। আমি এক্ষুনি প্রিয়াকে কিছু বলতে চাই না, আর না তো বোঝাতে চাই। আমি চাই নিজেই রিয়ালাইজ করুক আমার আশেপাশে থেকে। ওর বয়সটা কম, এখনো সে ম্যাচুরিটি আসেনি আমাকে সামলানোর। তাছাড়া সামনে পরীক্ষা ওর। আমি চাই না এখন ওর কনসেন্ট্রেশন অন্যদিকে যাক। সময় দিলাম ওকে আমি। ও নিজে আমার প্রেমে পড়বে, ও নিজে আমাকে চাইবে। আমি এনশিওর করব সেটা। জাস্ট সময়ের বিষয় এটা। তিনজন মন দিয়ে শুনছে আকাশের কথা। আকাশ কি বলতে চাইছে বোঝার চেষ্টা করছে। আকাশ এবার ঘুরে দাঁড়ালো বন্ধুদের দিকে। ওরা সবাই বিছানায় আটশোয়া হয়ে কেউ গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিয়াকে নিয়ে আমি সিরিয়াস। যদি বলিস কখন, কিভাবে, আমি জবাব দিতে পারবো না। যদি জোর করিস ভালোবাসি কি না,
এটা জানতে তবুও জবাব নেই আমার কাছে। কিন্তু প্রথম দেখায় আমার হার্টবিট সেই যে থমকে গিয়েছিল, আজ অব্দি ওকে দেখলে আমি স্বাভাবিক থাকতে পারি না। এখন না, আগে কখনো হয়নি, কোনো মেয়ের কাছে গেলেও না। আজকাল হয়, বুকের ভিতর দুমড়ে মুচড়ে ওঠে ওকে না দেখলে। নিঃশ্বাস আটকে আসতে চায় ও দূরে থাকলে, আবার কাছে আসলেও নিঃশ্বাস আটকে আসে। নিজের মধ্যে পিষে ফেলতে মন চায়। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, জাস্ট কান্ট। আকাশের এই এমন কঠিন স্বীকারোক্তি প্রথম শুনল ওরা। হতভম্ব হয়ে শুনছে তারা। আকাশ হালকা করে আজকে পিয়ার ভুল করে রুমে আসা ঘটনা জানালো। রাখি পাতায় হাত দিয়ে বসে রইল। মাই গড আকাশ, বিষয়টা ভয়াবহ। টিল, তোদের দেখছি বিয়েটা পড়িয়ে দেওয়া দরকার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাকিরা হো হো করে হেসে সম্মতি জানালো। আকাশ ধাপ করে এসে বিছানায় শুয়ে পড়ল। আমারও তাই ফিল হচ্ছে, আবার না কোনো ভুল হয়ে যায়। ওরা আজকে আকাশকে যত দেখছে অবাক হচ্ছে। ওরা ভেবেছিল এমন টিস করায় আকাশ ওদের ধমক দেবে, তা না করে কি সুন্দর সহজে স্বীকার করে নিল। হাত ডাকলো আকাশের কাঁধে। আকাশ, আমরা যতই টিস করি তোকে, আমরা খুব খুশি, বিশ্বাস কর। তোকে তো আমরা চিনি নাকি, তুই মেয়েটাকে অনেক ভালোবাসিস, আমরা সেটা সবাই বুঝে গেছি। আমরা তোর ভাই, সবসময় আসছি তোর সাথে। কি করতে হবে এখন সেটা বল। তোর যুক্তি একদম ঠিক। পিয়া সত্যি অনেক ছোট এখন, সবে 18। ভালোবাসা কি ওকে বুঝতে হবে নিজেকেই, আমাদের বিশ্বাসও বুঝবে। আকাশ রাতুলের হাতে হাত রাখে, হালকা হাসে। পিয়া, আগে আমাদের ভাইয়া আর শিয়ার বিষয়টা সলভ করতে হবে। হৃদয় মাথা চুলকায়। এত সহজ বলে তো মনে হচ্ছে না। নিয়াজ সাহেব বলল সেদিন নাকি অয়ন ভাই ডেকেছিল শিয়াকে। বেশ খানিক পর শিয়া কাঁদতে কাঁদতে বেরিয়েছিল। তারপর অয়ন ভাই রেগে বেরিয়ে গেছে অফিস থেকে। রুম পরিষ্কার করতে গিয়ে দেখে পুরো রুমের উপর ভূমিকম্প হয়ে গেছে একটা। আকাশ কপাল কুঁচকে চোখ বন্ধ করে নেয়। সে জানে সবটা, সব শুনেছে সে। এটাও বুঝতে পারছে ওদের দুজনের এক ফোঁটা কিছু স্বাভাবিক হয়নি। যা করার তাকে করতে হবে এখন। পিয়াজকে কিছুতেই পড়ায় মন দিতে পারছে না, টেবিলে স্থির হতে পারছে না একদণ্ড। কি হচ্ছে তার সাথে? অস্বস্তি কমছেই না। আজ হঠাৎ তার খেয়াল হলো, এই লোকটার আশেপাশে তার এমন লাগে কেন? কই, অন্য কোনো সময় হয় না। রিমিকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা। সে আবার প্রেম বিষয়ে পিএইচডি করা কি না। ডায়াল করলো রিমির নাম্বারে। কয়েকবার টানা কল করেই গেল, ফোন তুলল না কেউ। ঘড়িতে সময় দেখলো রাত 10টা। এখনো নিশ্চয়ই ঘুমায়নি। একটু পর আবার কল দেবে, কিন্তু ঠিক করলো। বারান্দায় এসে দাঁড়ালো। ধীরে ধীরে বাতাস, বৃষ্টি নামবে কি? নামবে হয়তো। প্রিয়া বুকের বাঁ পাশে হাত দিল। ধুকপুক ধুকপুক। 18 বছরের কিশোরী জীবনে বুকের ভিতর অজানা এমন উথাল পাথাল আগে কখনো অনুভূত হয়নি বোধ হয়। না, সত্যি হয়নি। কি এটা? প্রেমে পড়েছে সে? এ, ছি ছি, সব ভাবছে সে। নিজেকে ধমক লাগায় পিয়া। কতটুকু জানিস লোকটা সম্পর্কে তুই? আশ্চর্য, দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। এরই মধ্যে কি এমন দেখলো সে? না, আর কিছু ভাবতে পারছে না সে। মাথা ঝিমঝিম করছে। লোকটার কথা ভাবলে মাথা ব্যাংক হয়ে আসতে চায়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। সাথে সাথে ভেসে উঠল আকাশের মুখটা। কেমন যেন সেই ঘ্রাণ ভেসে আসছে এখনো নিজের গায়ে। একবার শুনল, তার শরীর থেকে আসছে, শরীরে ঝিরি ঝিরি করছে এখন। বেহায়া মনটাকে থাপ্পড় মারতে মন চাচ্ছে। উহ, পড়াশোনা শিখয়ে তুলে এখন কিনা এই লোকের কথা মাথায় বনবন করে ঘুরে মহা ফ্যাসাদে তো। রিমিকে বলে ওজা কবিরাজ দেখাতে হবে, ঝাড়ফুঁয়ে যদি কাজ হয়। উঠে এসো। চিরচেনা কণ্ঠস্বরে শিয়া পাশ ফিরে তাকায়। অয়ন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চলে যেতে পারবো। অয়ন রাগান্বিত মুখে তাকায়। মেয়েটা বড্ড একরোখা, এক কথায় বোঝার চেষ্টা করে না কিছু। নিজে যেটা বলবে সেটাই। আজীবন একই রকম থেকে গেল। আগে যাওয়া একটু কম ছিল, এখন হয়েছে 3 ডাবল। অয়ন আবার কড়া গলায় বলল, আই সেফ, গাড়িতে এসে বসো। শিয়াও আগের সেই একই দীন গলায় জবাব দেয়, বললাম তো চলে যান, আমি যেতে পারবো। অয়ন চুপ করে তাকিয়ে থাকে শিয়ার দিকে। কোনো আওয়াজ না পেয়ে শিয়া তাকায়। বুকের ভিতর ধক করে ওঠে। মানুষটার চোখ দুটো লাল হয়ে গেছে, যেন ভয়ঙ্কর রাগে তাকিয়ে আছে তার দিকে।
সে চোখ ফিরিয়ে নিল, হাঁটা দিল সামনের দিকে। অয়ন আবার শব্দ করে গাড়ি থেকে বেরিয়ে এলো। পেছন থেকে ঝট করে হাতটা টানে ঘুরে এসে কাছাকাছি চলে এলো দুজন। অয়ন এবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো, দাঁত কিরমির করে থমকে বলল, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, নিজেকে যেটা বলবে বুঝবে সেটাই সঠিক? এগে একটা মেয়ে, রাত কটা বাজে খেয়াল করেছো?